আজকে আলোচনা করব ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের অর্থাৎ ভূগোল অংশের বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান। তো এখানে প্রত্যেক পরীক্ষা এখান থেকে 2 মার্ক প্রশ্ন থাকে। তো 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই অংশটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে মূল আলোচনা করব সেটা হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ। এখানে যে রেখাগুলো দেওয়া আছে আমাদের পরীক্ষায় আসে যে কোনটা অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং আরও যে কয়টা মহাবৃত্ত, গুরুবৃত্ত, তারপরে কুমোরের বৃত্ত, সুমেরুর বৃত্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু বেসিক আলোচনা দেখি যে প্রাথমিক আলোচনার মধ্যে বেসিক আলোচনার মধ্যে প্রথম যেটা আছে জিও অর্থাৎ জিওগ্রাফি শব্দ। জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা এবং ভূগোলের জনকগুলো হচ্ছে কাকি ইরাটোস্থেনিস। এটা গেল প্রাথমিক আলোচনার মধ্যে। আবার এখানে ভূগোলের দুটি শাখা থাকে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবিক ভূগোল। এবং পরীক্ষায় আসার মতো যে প্রশ্নটা থাকে যেমন এখানে দেওয়া আছে যে প্রায় 3000 বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করে। প্রথম মানচিত্র তৈরি করে মিশরের লোকজন। আর পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় বেবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে। এটা গাথুর শহরের ধ্বংসাবশেষে আর কি পাওয়া যায় এটা। আর সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন জেমস রেনেল। এটা জেমস রেনেল সর্বপ্রথম আর কি মানচিত্র আঁকেন। এখানে মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে কি জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর একটা হচ্ছে জিস বা গিস বলি। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই দুইটা জিপিএস আর হচ্ছে গিস, যেটা এই দুটার পূর্ণরূপ পরীক্ষায় থাকে। জিপিএস এর অর্থ গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর গিস যেটা এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এই দুটা। তাহলে জিপিএস এর সাহায্যে কী করা হয়? কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, এখানে দ্রাঘিমাংশ দেওয়া আছে, উচ্চতা ও দূরত্ব জানা যায়। এছাড়া ওই স্থানের উত্তর দিক, তারিখ ও সময় জানা যাবে। এটা কার সাহায্যে? জিপিএস এর সাহায্যে। আরেকটা হচ্ছে গিস যেটা। তো এখানে জিআইএস বর্তমানে ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পানি গবেষণা, এখানে আঞ্চলিক গবেষণা, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণ প্রভৃতি বহুবিধ কাজে জিআইএস ব্যবহৃত হচ্ছে। তো এর সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, আরেকটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। তো এখানে বৃহৎ স্কেলের মানচিত্রের বিষয়টা আসে পরীক্ষায়, এটা হচ্ছে 1:1:10,000। আর যেটা ক্ষুদ্র স্কেল এটা হচ্ছে 1:1,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1:1,00,000 এই রয়ে থাকে। আর এবার মূল আলোচনা যেটা অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং গুরুত্বপূর্ণ রেখাসমূহ। তো এটা একটা গোলক বা পৃথিবীর মানচিত্র অনুযায়ী একটা গোলক দেওয়া আছে। তো এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা যদি উত্তর হয় অর্থাৎ আমরা জানি মানচিত্রের উপর দিকটা উত্তর আর বিপরীত পাশটা হচ্ছে দক্ষিণ মেরু, ডান দিকেরটা হচ্ছে পূর্ব, বাম দিকেরটা হবে পশ্চিম। তো এইখানে দেখেন 63.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত। অনুরূপভাবে একেবারে যেটা দেওয়া আছে 63.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, যার নাম হচ্ছে কুমেরু বৃত্ত। তো সুমেরু বৃত্ত, একটা হচ্ছে কুমেরু বৃত্ত। তারপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাগুলো হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটার নাম কর্কট ক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, এই রেখার নাম মকর ক্রান্তি রেখা। আর মাঝে যেটা দেওয়া আছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, এর অনেক করে নাম, নিরক্ষরেখা, বিষুব রেখা, 0 ডিগ্রি অক্ষরেখা, তারপরে মহাবৃত্ত অথবা গুরুবৃত্ত বলা হয়। এই যে রেখাটা, এটা সব থেকে বড় হবে, এই রেখাটা হচ্ছে সব থেকে বড় রেখা। এইখানে আন্তর্জাতিক তারিখ রেখাটা ওইভাবে দেখা নেই। তো এই কটা হচ্ছে রেখা পরীক্ষা আসার মতো। তাহলে এখানে সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, কর্কটক্রান্তি রেখা, আর হচ্ছে মকরক্রান্তি রেখা, আরেকটা হচ্ছে নিরক্ষরেখা, বিষুব রেখা, 0 ডিগ্রি অক্ষরেখা বা মহাবৃত্ত, গুরুবৃত্ত। এই টপিকসগুলো আসার মতো পরীক্ষায় এমন থেকে প্রশ্ন হতে পারে। তো এটার ব্যাখ্যাগুলো আমরা একটু দেখে নিই। তো এখন এইখানে যে বিষয়টা অক্ষরেখা বা ল্যাটিটিউড আমরা দেখলাম, কর্কটক্রান্তি, মকরক্রান্তি। দ্রাঘিমা রেখার বিষয়টা এখানে যে 1 ডিগ্রি, একটা বিষয় হচ্ছে গ্রিনিচের যে মানটা, গ্রিনিচের দ্রাঘিমায় বলা হচ্ছে 0 ডিগ্রি, যে গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে কি 0 ডিগ্রি। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা বলে, একটা বিষয় গেল। আর প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য,
এখানে একটা বিষয় আমরা দেখব যে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। প্রতি 4 মিনিট পর পর এখানে কী হবে 1 ডিগ্রি করে পার্থক্য ঘটবে 4 মিনিট সময়ের জন্য। আর সময়ের ক্ষেত্রে আমরা জানি যে একটা স্থানীয় সময় থাকে, একটা হচ্ছে লোকাল সময় বা স্ট্যান্ডার্ড টাইম, স্থানীয় সময় লোকাল টাইম, আর প্রমাণ সময় হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এটা নিয়ে আর কি পড়াশোনা করা এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার যে বিষয়টা। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা নিয়ম অনুসারে মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অগ্রসর হলে প্রতি 1 দ্রাঘিমা পার্থক্যের জন্য 4 মিনিট সময়ের ব্যবধান হয়। তো এখানে 0 ডিগ্রি দ্রাঘিমার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা থাকে। তো পূর্ব দিকে গেলে 12 ঘন্টা সময় বাড়বে, আবার পশ্চিম দিকে গেলেও কী হবে 12 ঘন্টা সময় এখানে বাড়ে। তো এই তারিখ বাড়ে যে সমস্যা, এটার সমাধানের জন্য 1884 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা সময় সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ হিসেবে স্থির করা হয়। এটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, এটা কত সালে 1884 সালে। আর একটা পরীক্ষা আসে সেটা হচ্ছে প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান, এই প্রতিপাদ স্থান সেটা হচ্ছে যে পৃথিবী গোল হয় এর কোনো একটি স্থানের বিপরীতে অন্য দিকে একটি স্থান রয়েছে। ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলা হয়। এখানে বাংলাদেশের প্রতিপাদ স্থান হলো সিলের নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এইটা গেল একটা গুরুত্বপূর্ণ পড়া। এবং আর একটু পড়া আছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার ক্ষেত্রে এখানে একটা বিষয় সেটা হচ্ছে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি, যেটা উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। একটু ভিন্ন নাম। ট্রপিক অফ ক্যান্সার অনেক সময় থাকে যে নিচের ট্রপিক অফ ক্যান্সার কাকে বলা হয় বা কোনটি, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এখন দিন ও রাতের দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে দিন ও রাতের দৈর্ঘ্য 21শে জুন দেওয়া আছে। এখান থেকে আমরা জানি যে 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। একে কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত বলা হয়। যে উত্তর অয়নান্ত বলা হয় এটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত, আর উত্তর গোলার্ধে হচ্ছে কি দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। আবার পরবর্তীতে যে 22শে ডিসেম্বর ক্ষুদ্রতম দিন হবে উত্তর গোলার্ধে এবং দীর্ঘতম রাত, আর দক্ষিণ গোলার্ধে কী হবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। এটা হচ্ছে 22শে ডিসেম্বর। এখন 21শে মার্চ যে বিষয়টা সেটা হচ্ছে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই সর্বত্র দিনরাত্রি সমান থাকবে। এই যে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই বিষয়টা, সূর্য নিরক্ষর রেখার উপর লম্বভাবে কিরণ দেবে এবং তাই দিনরাত্রি সমান থাকে। তো এইখানে একটা বিষয়, এই দুই দিন আর কি 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন বেলারাত্রি সমান হয়, সেদিনকে বিষুব বলা হয়, ইকুইক্স বলে, বিষুব বলে। তো 21শে মার্চ উত্তর গোলার্ধের বসন্তকাল, একে বাসন্ত বিষুব বলা হয়। আর দক্ষিণ গোলার্ধে কী হবে শরৎকাল, এই জন্যে এখানে 21শে মার্চ উত্তর গোলার্ধের বসন্তকাল, তাই একে বসন্ত বিষুব বলা হয়। আর 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধের শরৎকাল, তাই ওই দিনকে শারদ বিষুব বলা হবে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উত্তর গোলার্ধের উষ্ণতম মাস, উষ্ণতম মাস হচ্ছে জুলাই। উত্তর গোলার্ধে উষ্ণতম মাস জুলাই আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। আর দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি এবং শীতলতম মাস হচ্ছে জুলাই। বাংলাদেশে উষ্ণতম মাস এপ্রিল এবং শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। এর গুরুত্বপূর্ণ টপিক ছিল উত্তর গোলার্ধে উষ্ণতম মাসকে আমরা ধরবো কি জুলাইকে, আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। দক্ষিণ গোলার্ধে তার অপোজিট, উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই। আর বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল এবং শীতলতম মাস জানুয়ারি। এবং বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নের মধ্যে এই 3টা প্রশ্ন এখানে দেওয়া আছে যে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 45 বিশেষে প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নটা আসছে যে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা? এটা সবাই জানে 6 ঘন্টা। অ্যান্সারে 6 ঘন্টা। তো এখান থেকে মোটামুটি 2 মার্ক পরীক্ষা আসে। আরও এখানে টপিক্স পাইটা আছে গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে সামনে আসবো। তো
তো এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, তারপরে পারিপার্শ্বিক আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্বগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে।